সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আর আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। চলো দেখে আজকে আমরা কি ক্লাস নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম তদ্ধিত বাংলা প্রত্যয় নিয়ে। ঠিক আছে, আমরা জানি তদ্ধিত প্রত্যয় হচ্ছে তিন ধরনের, তাই না? একটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয় এবং আরেকটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয় ও সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তাহলে চলো আমরা এবার মূল পাঠে যাই। দেখো, বিদেশি তদ্ধিত প্রত্যয়। আমরা জানি বাংলা ভাষায় অনেক শব্দ, বিদেশি ভাষার অনেক শব্দ রয়েছে এবং এই বিদেশি ভাষার শব্দগুলোর মধ্যে আবার প্রত্যয়যুক্ত হয়েও নতুন নতুন শব্দ গঠিত হয়েছে। ঠিক আছে, সেই বিদেশি ভাষার বিদেশি প্রত্যয় নিয়ে যে শব্দগুলো গঠিত হয়েছে সেগুলো হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। আমরা এগুলো এখানে কতগুলো প্রত্যয় নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আছে ওয়ালা। প্রত্যয়টা আছে ওয়ালা, ওয়ালা থেকে আলা, যা প্রত্যয়টা হচ্ছে হিন্দি ভাষার প্রত্যয়। যেমন এই ওয়ালা বা আলা অনেক শব্দের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। হ্যাঁ, বাড়িওয়ালা, দুধওয়ালা বা মাছওয়ালা, হ্যাঁ, শাড়িওয়ালা, অনেক কিছুই। অর্থাৎ এখানে দেখা যায় যে কখনো মালিক অর্থে, হ্যাঁ, কখনো বৃত্তি বা পেশা অর্থে এগুলো এই ওয়ালা প্রত্যয়টা ব্যবহৃত হয়ে থাকে। এখানে ওয়ালা বা আলা যে হিন্দি প্রত্যয়, দেখো, বাড়িওয়ালা মালিক অর্থে, দিল্লিওয়ালা অর্থাৎ দিল্লি থেকে যিনি এসেছেন, দিল্লি যার বাস, দিল্লির অধিবাসী অর্থে ব্যবহার হয়েছে। মাছওয়ালা মানে কি, যে মাছ বিক্রি করে। দুধওয়ালা মানে যে দুধ বিক্রি করে, তাকে দুধওয়ালা বলে। তার মানে মাছওয়ালা, দুধওয়ালা এগুলো হচ্ছে বৃত্তি অর্থে। এবারে আমরা দেখবো ওয়ান থেকে আন প্রত্যয়, অর্থাৎ ওয়ান থেকে আন, এটা হচ্ছে হিন্দি প্রত্যয়। হ্যাঁ, যেমন গাড়োয়ান, হ্যাঁ, আমরা বলি গাড়োয়ান বা দারোয়ান। তাহলে কিভাবে হলো? দাঁড় এর সাথে ওয়ান, গাড়ি এর সাথে ওয়ান, গাড়োয়ান একটু দারোয়ান। তাহলে ওয়ান এটাও হিন্দি ভাষার প্রত্যয়। আনা, আনি, কখনো আনা কখনো আনি, এটাও হিন্দি ভাষার প্রত্যয়। যেমন মুন্সি, মুন্সিয়ানা, বিবি, বিবিয়ানা, হিন্দু, হিন্দুয়ানি। এরকম বিদেশি প্রত্যয়গুলো এভাবে ব্যবহার হয়। আবার দেখা শাহ, এটাও হিন্দি প্রত্যয়। যেমন পানসে, আমরা অনেক সময় বলি যা পানসে, আসলে এটা কি, স্বাদ, তাই না? অনেক সময় যদি এরকম খেতে পানির মতো লাগে, হ্যাঁ, তখন সেটাকে বলা হয় পানসে। তো মূল শব্দটা হচ্ছে পানসা, অর্থাৎ পানি এর সঙ্গে সা প্রত্যয়। একসা, কাল যোগ সা, কালসা, এরকম। আবার দেখো, গড় থেকে কর, ফার্সি অর্থাৎ কারিগর, বাজিকর, সওদাগর। হ্যাঁ, এগুলো ফার্সি ভাষার কি বলে প্রত্যয়। দ্বার, এটাও ফার্সি, না না? কখনো দ্বার একটা মূল শব্দ, যেমন দারোয়ান, ওয়ান প্রত্যয়। আবার এখানে এই দ্বার আবার কখনো কখনো কি হচ্ছে, এখানে প্রত্যয় হিসেবে ব্যবহার হচ্ছে। দেখো, তাবেদার, খবরদার, বুটিদার, দেনাদার, চৌকিদার, পাহারাদার। ঠিক আছে, তখন দ্বার কে প্রত্যয়। তবে এটা কোন ভাষার প্রত্যয়? ফার্সি ভাষার প্রত্যয়। হ্যাঁ, পরীক্ষা অনেক সময় থাকে খবরদার, এখানে দ্বার কোন ধরনের প্রত্যয়? বিদেশি প্রত্যয়। সওদাগর, এটা কোন ধরনের প্রত্যয়? বিদেশি প্রত্যয়। পানসে, হ্যাঁ, এর প্রত্যয় কি? সা, এটা কোন ভাষার? হিন্দি ভাষার। এরকম বাজ, দক্ষ অর্থে, যেমন কলমবাজ, ধরিবাজ, ধোকাবাজ, গলাবাজ, গলাবাজি। একটু খেয়াল করে দেখো, অর্থাৎ দক্ষ, যে কলম লেখালেখিতে ভালো, হ্যাঁ, তাকে বলা হয় কলমবাজ। আবার ধরিবাজ, ধোকাবাজ, গলাবাজ। গলাবাজ কাকে বলে? হ্যাঁ, গলা দিয়ে, অর্থাৎ কথা দিয়ে যখন আমরা কোনো কিছুকে প্রতিষ্ঠিত করি, জোরালো ভাবে আমার মনের ভাব প্রকাশ করি, তাই না? হ্যাঁ, কথা দিয়ে কোনো কিছু প্রতিষ্ঠা করা, সেটা হচ্ছে গলাবাজি। অনেক সময় এই গলাবাজি করবে না, হ্যাঁ, তুমি জোরে জোরে বা চিৎকার করে যা বলো তাই হবে না, এরকম আমরা বলি, সেটা হচ্ছে গলাবাজি। ধোকাবাজ কে? যে মানুষকে ধোকা দিতে পটু, ধোকা দিতে উস্তাদ, ধোকা দেয়, তাকে বলা হয় ধোকাবাজ। অর্থাৎ দক্ষতা অর্থে এই বাজ
প্রত্যয়টা ব্যবহার হয়। এটা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। আরো কিছু বিদেশি তদ্ধিত প্রত্যয় রয়েছে, যেমন বন্দি। বন্দি এটাও কিন্তু একটা শব্দ, তবে এখন আমরা দেখব এই বন্দি কিভাবে কে প্রত্যয় হিসেবে কাজ করে, তাই না? যেমন জবানবন্দি, সারিবন্দি, নজরবন্দি, কুমোরবন্দি হয় না, কুমোর হয় বন্ধ, ঠিক আছে? এই বন্ধ এটা একটা প্রত্যয়, ঠিক আছে? আবার সই মতো অর্থে জুৎসই, মানানসই, চলনসই, টেকসই। এখানে সই কি হচ্ছে? প্রত্যয় হিসেবে ব্যবহার। জুৎসই, মানানসই, চলনসই, টেকসই প্রত্যয় হিসেবে ব্যবহার হয়েছে। তবে সব সময় সই কিন্তু প্রত্যয় হিসেবে ব্যবহার হয় না, কখনো কখনো এটা কি কোনো অর্থে ব্যবহার হয়। যেমন টিপসই বা নামসই, এখানে সই কিন্তু এসব শব্দের সই কিন্তু প্রত্যয় হিসেবে ব্যবহার হয়নি। এই যে টিপসই, নামসই শব্দ দুটো সই প্রত্যয় না, এটি কি স্বাক্ষর শব্দ থেকে উৎপন্ন। পনা মতো অর্থে, যেমন গিন্নিপনা, বেহায়াপনা। এত গিন্নিপনা দেখিও না তুমি, হ্যাঁ, আবার কি এত বেহায়াপনা করো না। তো এভাবে এই পনা হচ্ছে একটা প্রত্যয়। তো এটা কি প্রত্যয়? বিদেশি তদ্ধিত প্রত্যয়। পরীক্ষায় থাকে অনেক সময় বেহায়াপনা, এই পনা কোন ধরনের প্রত্যয়? তখন কি বাংলা তদ্ধিত প্রত্যয় না সংস্কৃত না বিদেশি? এটা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। এবার আমরা দেখব সংস্কৃত তদ্ধিত প্রত্যয়গুলো। দেখো, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধারণত এগুলো স্ন, স্নি, স্ন, স্নিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ইন, তর, তম, তা, ত, নিন, নিয়, বতুক, বিন, র, ল প্রভৃতি। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় থেকে যে সমস্ত শব্দ গঠিত হয় সেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়। আর এখানে কতগুলো এই যে সংস্কৃত প্রত্যয় আছে, এই প্রত্যয় দিকে কিছু শব্দ আমরা আলোচনা করব, যে এই প্রত্যয়গুলো দিয়ে কি ধরনের কিভাবে শব্দ গঠিত হয়। দেখো, হ্যাঁ, কয়েকটি সূত্র আমরা দেখি। যে স্ন, এই যে একটা প্রত্যয়, বাংলায় এই স্ন, তোমরা জানো যে এই যে যুক্ত ব্যঞ্জনটা দেখা যাচ্ছে, এখানে কি কি বর্ণ আছে? একটা হচ্ছে মূর্ধন্য স আর একটা হচ্ছে মূর্ধন্য ন। এই দুটি বর্ণ মিলে এই বর্ণটা হয়েছে। তবে এটা যখন প্রত্যয় হিসেবে ব্যবহার হয় তখন কি হয়? শুধুমাত্র অ এই অংশটুকু আমরা উচ্চারণ করি। যে শব্দের সঙ্গে স্ন অর্থাৎ অপ্রত্যয় যুক্ত হয় তার মূল স্বরের অনেক সময় বৃদ্ধি হয়, ঠিক আছে? স্ন প্রত্যয় অপ্রত্যয়টা যখন যুক্ত হয়, আমরা জানি যে অ এর জায়গায় যখন আ হয় প্রত্যয় হিসেবে যুক্ত হওয়ার পর, তখন সেটাকে বলে বৃদ্ধি সূত্র। যেমন নগর যোগ স্ন হওয়ার কথা নগর, না হয়ে কি হচ্ছে? নাগর, নয়ের জায়গায় না। মধুর থেকে মাধুর্য, মধুর যোগ স্ন হয়ে গেল মাধুর্য। তো এই অটা হয়ে গেছে আ। এভাবেই কি হলো? এটা বৃদ্ধি সূত্রে হলো। বৃদ্ধি অ এর স্থানে আ, রস্বই, রস্বই স্থানে ওই, ও রস্বর দীর্ঘ স্থানে ও, এবং রিয়ের স্থানে আর হওয়াকে কি বলে? বৃদ্ধি বলে। যে শব্দের সঙ্গে স্ন অপ্রত্যয় যুক্ত হয় তার প্রাতিপদিকের অন্তঃস্বরের ওকার ওকারে পরিণত হয় এবং উ যোগ অ সন্ধিতে অব হয়। আমরা কয়েকটি উদাহরণ, এই নিয়মের কয়েকটি উদাহরণ দেখো। গুরু যোগ স্ন কি? গৌরব। এই যে উ অ মিলে হয়ে গেল অব। এই যে গুরু, বৈষ্ণব রয়ের সঙ্গে কি আছে? উ আছে, এই উটা আছে। আর অ কোথায় আছে? স্ন। আমরা জানি যে সংস্কৃত স্নটাই আমরা বাংলায় অ হিসেবে উচ্চারণ করি বা অ প্রত্যয় হিসেবে যুক্ত করি। গুরু যোগ স্ন গৌরব, লঘু যোগ স্ন লাঘব, শিশু যোগ স্ন শৈশব, মধু যোগ স্ন মাধব, মনু যোগ স্ন মানব। এই প্রত্যেকটাতে কিন্তু এই বৃদ্ধি সূত্র কাজ করেছে। দেখো, ও থাকলে ওই যে ও, ঠিক আছে? আবার অ থাকলে আ, ওই যে মধুর মধ্যে স্ন বা অ, এটাকে এখানেও আ। তাহলে এটা কোন সূত্র করেছে? বৃদ্ধি সূত্রে। এবারে দেখো, দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দের অথবা উপসর্গযুক্ত শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে উপসর্গ সহ শব্দের বা শব্দ দুটির মূল স্বরে বৃদ্ধি হয়। যেমন পরলোক, স্নেক, পারলৌকিক। ভালো করে খেয়াল করো, দুটি মূল উপসর্গ সহ দুটি। এখানে উপসর্গটা পর, এটাই কিন্তু উপসর্গ। উপসর্গ যোগে ঘটিত একটা শব্দ নিলাম। এক্ষেত্রে কখনো কখনো দেখা যাচ্ছে যে উপসর্গ সহ শব্দের এবং শব্দ দুটির মূল স্বরে বৃদ্ধি হয়। এটা হলো উপসর্গ, এটা হচ্ছে
শব্দ। তাহলে দেখা যাচ্ছে কি এটারও দেখো পর থেকে পারো আর ওকার থেকে ও, ঠিক আছে, স্নিপ। খেয়াল করছো দুটি স্বরের পরিবর্তন হয়েছে, এখানে আ হয়েছে, এখানে ও হয়েছে। পারলৌকিক এটাকে বলে উপসর্গ সহ মূল স্বরে বৃদ্ধি হয়েছে। শুভক যুষ্ণ সৌভাগ্য এর রস্য হয়ে গেছে ও, ঠিক আছে, এই ভ এখানে হয়ে গেছে, আর সু তো এখানে উপসর্গ, তো এখানেও পরিবর্তন হলো, ভ যে এখানে অ আছে এখানে হয়ে গেল আ, অর্থাৎ দুটি মানে শব্দ দুটি মূল স্বরে বৃদ্ধি হয়েছে। পঞ্চভূত এখানেও পাঞ্চ আর ভূ হয়ে গেছে ভৌ ও, এখানেও দুই স্বরের পরিবর্তন হয়েছে। সর্বভূমিষ্ণ সার্বভৌম এখানে দেখো আ, এই যে আ, আর ভূ দীর্ঘ হয়েছে ও, তোমরা দুই স্বরের প্রত্যেকটাতে দুই স্বরের বৃদ্ধি হয়েছে। তবে ব্যতিক্রম এর আছে। কোথায় ব্যতিক্রম আছে? যদি বর্ষ শব্দ পরপদ হলে পূর্বপদের সংখ্যাবাচক শব্দ মূল স্বরে বৃদ্ধি হয় না, যথা দ্বিবার্ষিক। সংখ্যাবাচক শব্দ কোনটা? দ্বি, দেখো দ্বি। হ্যাঁ, এর আগে যেটা আমরা দেখলাম যে দেখো উপসর্গ, এখানে কিন্তু উপসর্গ পর, এটার পরিবর্তন হয়েছে, পর অ হয়ে গেছে আ, সু হয়ে গেছে ও, হ্যাঁ ও হয়েছে ও, তার কিন্তু এরপরে সেরকম হয়নি। হ্যাঁ, বর্ষের মধ্যে দ্বিবর্ষ সংখ্যাবাচক শব্দ যে শব্দটা সেটার কিন্তু এখানে পরিবর্তন হয়, দ্বি দ্বি রয়ে গেছে দ্বিবর্ষ। হ্যাঁ, কিন্তু বর্ষ এখানে বা হয়ে গেছে বার্ষিক। সংখ্যাবাচক শব্দ না থাকলেও নিয়ম মতো মূল স্বরে বৃদ্ধি হয়, অর্থাৎ বর্ষ যোগ স্নিক বার্ষিক। যদি দ্বিবার্ষিক বা ত্রিবার্ষিক এরকম কিছু না থাকে, শুধু বর্ষ যোগ থাকে বা তাহলে সেটা বার্ষিকই হয়, বর্ষ জায়গায় আকার হচ্ছে। জ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্ত স্থিত মানে অ আ ই দীর্ঘ ই লোপ হয়, যেমন সমযুগ্য সাম্য। প্রাতিপদিক তোমরা চিনো কি? প্রাতিপদিক কাকে বলে? বিভক্তিহীন নাম শব্দ হচ্ছে প্রাতিপদিক। তাহলে এর অন্তে মানে শেষে, প্রাতিপদিকের শেষে যে শব্দটা থাকে তার অন্তে কি থাকে? যদি রস্বই স্বর স্বরা রস্বই দীর্ঘই যদি এরকম থাকে তাহলে সেটা কি হয়? লোপ পেয়ে যায়। আমরা দেখি সম যোগ জ, দেখো তাহলে সম এটা হচ্ছে প্রাতিপদিক। খেয়াল করো এর অন্তে কি আছে? সম স্বরেও আছে, এটা লোপ পেয়েছে। হ্যাঁ, জ হয়েছে, অর্থাৎ এখানে বৃদ্ধি সূত্রে স্বয়ের জায়গায় সা হলো, সাম্য। কবি যুগ জ কাব্য অন্তে, ঠিক আছে। আবার মধুর যুগ জ মাধুর্য, কিন্তু এর ব্যতিক্রম আছে। সেই নিয়ম অনুযায়ী দেখার একটা সভা যুগ জ হওয়ার কথা, কি হওয়ার কথা? সাভ্য, কিন্তু আমরা কি বলি? সভ্য। সভ্য কথাটা কোথা থেকে আসছে? সভা এর সঙ্গে জ প্রত্যয় যুক্ত হয়ে, জ তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে সভ্য। এবার দেখো আরো কয়েকটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, যেমন ইত প্রত্যয় উপকরণজাত বিশেষণ ঘটনে। কুসুম থেকে কুসুমিত, তরঙ্গ থেকে তরঙ্গিত, কণ্টক থেকে কণ্টকিত, অর্থাৎ এই কণ্টকিত তরঙ্গিত কুসুমিত কি প্রত্যয় যুগে? ইত। আবার ইমন প্রত্যয় যুগে কিছু ঘটিত হয় কিছু শব্দ, যেমন নীলিমা শব্দটা কিভাবে হলো? নীল যুগ ইমন নীলিমা, মহৎ যুগ ইমন মহিমা। এখানে সব ধ্বনিগুলো থাকে না, যখন প্রত্যয় যুক্ত হয় তখন কিছু কিছু ধ্বনি কি হয়ে যায়? ইট হয়ে যায়। খেয়াল করো এখানে রস্বই আছে ম, আবার এই নয়ের জায়গায় কি আছে? আকার চলে আসছে, নীলিমা। ইল প্রত্যয় যুগ উপকরণজাত বিশেষণ ঘটনে কি আছে? পঙ্কিল, উর্মিল, ফেনিল। হ্যাঁ, এটা হচ্ছে ইল প্রত্যয় যুক্ত হয়েছে। ইষ্ট অতিশায়নে, তোমরা জানো বিশেষণের অতিশায়ন হয়, অর্থাৎ একের মধ্যে তুলনা, দুজনের মধ্যে তুলনা অথবা বহুর মধ্যে তুলনায় কিছু কিছু অতিশায়নের মানে প্রত্যয় যুক্ত হয়, যেমন গুরু ইষ্ট গরিষ্ঠ, লঘু ইষ্ট লঘিষ্ঠ। ইন প্রত্যয়ের শুধু ইটা থাকে, অর্থাৎ ইন দন্তন্য, এই যে দেখছো এটা ইট হয়ে যায়, আবার এই রস্বই ফলে কি হয়? দীর্ঘই হয়। এটা হচ্ছে সাধারণ নিয়মে, সাধারণভাবে বিশেষণ পদ ঘটিতে হলে এরকম হওয়ার কথা। যেমন জ্ঞান যুগ ইন জ্ঞানিন, সুখ যুগ ইন সুখিন, গুণ যুগ ইন গুণিন, মান যুগ ইন মানিন। এটাই কিন্তু সাধারণ নিয়মে হওয়ার কথা, কিন্তু না হয়ে আমরা কি উচ্চারণ করি? জ্ঞান যুগ ইন জ্ঞানী, আমরা কিন্তু জ্ঞানীন কখনো বলি না, কি বলি? জ্ঞানী, গুণী, সুখী, মানি মানি লোক, সুখী লোক। হ্যাঁ, গুণী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, এবার বলে আমরা জ্ঞানীন এই ন উচ্চারণ করি না বাংলায়, যদিও মূল সংস্কৃত ইন
প্রত্যয়যুক্ত হয়ে গেনিন থেকে শব্দটা এসেছে গেনি, কিন্তু আমরা বাংলায় তা বলি না। এই ন ইট হয়েছে অর্থাৎ বিলুপ্ত হয়েছে, তবে এই যে রস্যই রয়েছে সেই রস্যইটাকে আমরা এখানে এনে দীর্ঘই, গেনি বানান দেখবে কি দীর্ঘইকার দিয়ে গেনি, ই প্রত্যয় দীর্ঘই প্রত্যয়টা ব্যবহার হয়। সমাসে ইন প্রত্যয়যুক্ত শব্দের পরে তৎসম শব্দ থাকলে ইন প্রত্যয়ান্ত শব্দের ন লোপ পায় অর্থাৎ ইট হয়, যেমন জ্ঞানীগণ, গুণীগণ, সুখীগণ। কর্তৃকারকের এক বচনে ইন প্রত্যয় থাকলে ই এর রূপ গ্রহণ করে, ওই একই কথায় আগেরটাই কথা, কারণ জ্ঞানী ব্যক্তি অর্থাৎ সে একজন কর্তা ব্যক্তি, কর্তাকারক হয়। স্ত্রীলিঙ্গে ইন প্রত্যয়ান্ত শব্দের পরে দীর্ঘই যুক্ত হয়ে ইনি গ্রহণ করে, ইন প্রত্যয়টা দীর্ঘযুক্ত হয়ে ইনি হয়, যেমন জ্ঞানিনী, গুণিনী। হ্যাঁ, যদি আমরা এগুলোকে জ্ঞানী, গুণী, সুখী এগুলিকে যদিও আমরা পুরুষবাচক ধরে স্ত্রীবাচক করি, তাহলে সেখানে দেখা যায় ইনি প্রত্যয় যুক্ত করতে হয়। এরপর দেখো তা ও ত প্রত্যয় বিশেষণ ঘটনা। তা বন্ধুযুক্তা বন্ধুতা, শত্রুযুক্তা শত্রুতা, বন্ধুত্ব, গুরুত্ব, হ্যাঁ, ঘনত্ব, মহত্ব, এগুলি কি প্রত্যয় যুগে? তদ্ধিত প্রত্যয়। তো প্রত্যয়ের নাম হচ্ছে তা বা ত। তরতম, এটা অতিশয়ন, বৃহত্তর, বৃহত্তম, তোমরা এগুলো পড়েছ যে দুইয়ের মধ্যে তুলনায় বা বহুর মধ্যে তুলনায় এই তরতম ব্যবহার হয়। আর এটাকে বলা হয় এই যে অতিশয়ন, মানে এই যে তরতম, দুইয়ের মধ্যে তুলনা, বহুর মধ্যে তুলনা, এটাকে বলা হয় বিশেষণের অতিশয়ন। সেই অতিশয়নে হচ্ছে মধুরতর, মধুর থেকে মধুরতর, প্রিয় থেকে প্রিয়তর বা প্রিয়তম, এরকম। নিন বা ইন প্রত্যয়, নিন প্রত্যয় বিশেষণ গঠনে হয়, যেমন সর্বজন যোগ নিন, সর্বজনীন, অর্থাৎ নিনটা কি হয়ে গেল ইন, না হলে কিন্তু দুইটা নয়, এখানে কিন্তু ন আছে একটা, হ্যাঁ, তাহলে এইখানেও ন আছে, তাহলে তো তিনটা ন হওয়ার কথা। তার মানে এই নয়ে এই যে নিন আছে, নিনের ন বাদ দিলে, শুধু ন বাদ দিলে কি থাকলো? ইন। দেখো এখানে ইন, আর এখানেও যদিও নিন দেওয়া হয়েছে, কিন্তু আমরা উচ্চারণের সময় কি উচ্চারণ করি? ইন। সর্বজনে, সর্বজন তো আছেই, এর সঙ্গে শুধু ইন। কুলীন, নবীন একইভাবে হয়েছে। জলীয়, বায়বীয়, বর্ষণীয় বা বর্ষীয়, তখন কি নিয় থেকে ইয় প্রত্যয় যুক্ত হয়েছে, ঠিক আছে। এখানেও এটা যেরকম নিনের ন ইট, এখানে নিয় ন ইট বা বিলুপ্ত হয়েছে, শুধু ইয় রয়ে গেছে। তুমি খেয়াল করে দেখো, ন বাদ দিলে এখানে ইয়, এখানে ন বাদ দিলে ইন। আমরা শব্দের মধ্যে যখন প্রত্যয় হিসেবে ব্যবহার হব, তখন নিয় যুক্ত না হয়ে হচ্ছে ন ইট হয়ে শুধুমাত্র ইয় যুক্ত হচ্ছে এর সঙ্গে, জলীয়, বায়বীয়, এরকম। এরপর দেখো র প্রত্যয় বিশেষণ ঘটনা, মধুর, মুখর। ল প্রত্যয় দিয়ে শীতল, বৎসল, এরকম আরো কিছু প্রত্যয় রয়েছে, আমরা একটু দেখি। যেমন স্ন প্রত্যয়, যদি একটু আগে বললাম, এর সঙ্গে স্ন তো জানি যে এখানে যুক্ত ব্যঞ্জন মূর্ধন্য স, মূর্ধন্য ন, আবার এর সঙ্গে আছে জফলা। দেখো জফলা, এটা হচ্ছে জফলা, কিন্তু যখন এটা যুক্ত হবে তখন শুধুমাত্র জ প্রত্যয়টাই যুক্ত করি আমরা। মরুযুক্ষ্ণ, মনুষ্য, হ্যাঁ, সুন্দর যুক্ষ্ণ, সৌন্দর্য, সুর যুক্ষ্ণ, সৌর্য, ধীর যুক্ষ্ণ, ধৈর্য, হ্যাঁ, কুমার যুক্ষ্ণ, কৌমার্য। এখানে প্রত্যেকটাতে কি আছে? বৃদ্ধি সূত্র কাজ করেছে, খেয়াল করে দেখো। ও এর জায়গায় ও, হ্যাঁ, দীর্ঘর জায়গায় ও, এর জায়গায় ওই, তার মানে কোন সূত্রে পড়েছে? সবগুলো বৃদ্ধি সূত্র হয়েছে। বিশেষ ঘটনা, পর্বত যুক্ষ্ণ, পার্বত্য, বেদ যুক্ষ্ণ, বৈদ্য, হ্যাঁ, প্রত্যয় অপত্য অর্থে দেখো স্নি, স্নিটার মধ্যেও কি থাকে? মূর্ধন্য স, মূর্ধন্য ন, দেখছো তোমরা এখানে, এর আগে যে দেখলাম সেটা। স্ন প্রত্যয়ে মূর্ধন্য স, মূর্ধন্য ন ইট হয়েছে, শুধুমাত্র এই যে রস্যই, এই রস্যইটাই ব্যবহার হয়। যেমন রাবণ যুগ স্নি, রাবণী, শুধু ইটাই আছে। দশরথ যুগ স্নে হয়ে গেল দশরথী, ই প্রত্যয়টা থাকলো। আর মূর্ধন্য স আর মূর্ধন্য ন ইট বা লোপ পেয়েছে এখানে। স্নেক, দেখো এখানেও স্নেকের জায়গায় শুধুমাত্র ইক, মূর্ধন্য স, মূর্ধন্য ন বাদ পড়েছে, ইক রয়ে গেছে। দক্ষতা বা বেত্তা অর্থে সাহিত্যিক, বৈদিক, বৈজ্ঞানিক, বিষয়ক অর্থাৎ কি বলে সমুদ্র থেকে সামুদ্রিক, তারপর আছে নাগরিক, মাসিক, ধার্মিক, সামরিক, সামাজিক। এখানেও কি বৃদ্ধি সূত্র কাজ করেছে। হেমন্ত থেকে স্নিক, হৈমন্তিক, আকস্মিক, আবার আছে স্নেহ প্রত্যয়, অর্থাৎ এইখানেও খেয়াল করে দেখো, স্ন, মূর্ধন্য স, মূর্ধন্য ন, এই যুক্ত ব্যঞ্জন ইট হয়েছে, শুধুমাত্র যে এ
অন্তস্থ এটাই রয়ে গেছে। দেখো ভগিনী যুগ ভাগিনীয়, অগ্নি যুগ আমরা স্নেহ উচ্চারণ না করলে উচ্চারণ করি। দেখো তাহলে ঠিকমতো ধরতে পারবে যে সংস্কৃত মূর্ধন্য মূর্ধন্য ইট, বাংলায় শুধুমাত্র হ্যাঁ, অগ্নি যুগ স্নেহ থেকে আগ্নেয়। তো শিক্ষার্থীবৃন্দ, এই যে তদ্ধিত বিদেশি তদ্ধিত প্রত্যয় এবং সংস্কৃত তদ্ধিত প্রত্যয় তোমরা পড়লে, আশা করি সবাই বুঝতে পেরেছ। তো তোমাদের এই পড়াগুলো কিন্তু আগেও পড়া হয়েছে, রিভিশন পড়া, এখন কিন্তু আর তেমন সমস্যা থাকার কথা না। যদিও সংস্কৃত তদ্ধিত প্রত্যয়টা একটু মানে জটিল মনে হয়, তো তোমরা এটা একটু বারবার পড়ে নেবে। তো আজকের আলোচনা আশা করি বুঝতে পেরেছ। এ পর্যন্তই। আমি আজকের আলোচনার প্রেক্ষিতে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের মধ্যে কতগুলো আছে? স্ন, ইমন, ইষ্ট, ইন, তর, নিন, বতু, বিন, স্ন, স্নিক দিয়ে দুটি করে শব্দ গঠন। তোমরা এই প্রত্যয়গুলো দিয়ে দুটি করে শব্দ গঠন করবে। ঠিক আছে? আশা করি এই হোমওয়ার্কটি বা বাড়ির কাজটি করতে তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানেই থাকো নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।